হুম, আমরা আহ, শুরু করছি প্রোগ্রাম। আমরা লাইভে এসে গেছি। হুম। এখন তো এবার অম্বুজ একটু বাবু। লাইটটা কি বেটার, বলো, লাইটটা কি বেটার হলো? হ্যাঁ, লাইভ বেটার হয়েছে। আচ্ছা অম্বুজ বাবু, হ্যাঁ। আমাদের সম্পর্কে উপস্থিত আছেন আহ, আহ, প্রফেসর অম্বুজ মহান্তি। হ্যাঁ, যিনি আইআইএম জোকার প্রখ্যাত অধ্যাপক ছিলেন, কলকাতা আইআইএম জোকার। তো আজকে আমরা বাংলাদেশ পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করব, এবং আমরা আমাদের প্রোগ্রাম, যে চিন্ময় কৃষ্ণ প্রভু, যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে, তার নিঃশর্ত মুক্তি এবং আহ, দাবিতে যে সব আমরা সচেতনতা বৃদ্ধি, এই উদ্দেশ্য নিয়ে আমরা এটা করছি। আপনারা সবাই এটা শেয়ার করে দেবেন। উম, আমরা লাইভে আছি। উম, আচ্ছা, আমি একটু পরিপ্রেক্ষিতে আলোচনা করছি, তারপরে আমি অমুজদার কাছে যাচ্ছি। হুম। আমরা দেখতে পেয়েছি যে আহ, গত 5ই আগস্ট আহ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে বাংলাদেশে একটা আন্দোলনের মাধ্যমে এবং আর্মির সাহায্যে বাংলাদেশে ভারতে পাঠিয়ে দেওয়ার পরে সেখানে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এবং বিভিন্ন মামলার শিকার হচ্ছে। তার মধ্যে একটা প্রধান টার্গেট হয়ে গেছে হিন্দুরা। হিন্দু এবং বৌদ্ধ যারা সংখ্যালঘু আছে পার্বত্য চট্টগ্রামে, তাদের একটা আক্রমণের লক্ষ্য হয়ে গেছে। তাই এই জায়গাটায় আহ, আমি, আমাদের মধ্যে সুব্রত দাও চলে এসেছেন, সুব্রত মুখার্জি। উনিও রিটায়ার্ড প্রিন্সিপাল। তা এই বাংলাদেশের এই যে হিন্দুদের উপর এই যে আক্রমণ হচ্ছে, এবং এটা আমরা যখন, ভারত যখন এটা, বা বিশ্ব মিডিয়া বা যারা মানবাধিকারের প্রশ্নে আসে, হ্যাঁ, ভারতের জনগণ যখন রুখে দাঁড়াচ্ছে বা প্রচার করছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বলছে, বা বাংলাদেশে একটা বড় অংশ বলছে, সবাই নয়, বড় অংশ বলছে, বা যে এটা নাকি অপপ্রচার হচ্ছে, পুরোটাই নাকি আমরা এখানে ভারত বাংলাদেশের বিরোধিতা করার জন্য আহ, এটা করছে। কিন্তু আমরা আমরা জানি, আমরা কিন্তু বাংলাদেশিদের বিরোধী সেইভাবে কোনোদিন আমরা মন থেকে ছিলাম না। কিন্তু আমরা দেখতে পাই যে একটা ভারত বিরোধিতা সবসময় বাংলাদেশের মানুষের মধ্যে কাজ করে। হ্যাঁ, এবং সেটা ধর্মীয় কারণ কিনা, হুম, একটা অবশ্যই একটা যে ধর্মীয় মৌলবাদ ওখানে মাথা চাড়া দিয়েছে, তারা ধর্মীয় মৌলবাদ এবং ভারত বিরোধিতা দুটো মিশিয়ে দিয়ে একটা পরিবেশ তৈরি করছে। এবং সেখানে আজকে আমি দেখলাম যে আহ, তারা বলছে হিন্দু যারা আন্দোলন করছে ওখানে একজোট হয়ে, কারণ 22% থেকে আজকে 8% নেমে এসছে এই 50 বছরে। হুম। হ্যাঁ, যারা আন্দোলন করছে তাদের বলছে যে আপনারা ভারত চলে যান। সাধারণ মানুষও, দোকানদার বলছে। হুম। এই পরিস্থিতি তৈরি হয়েছে, এবং সেখানে তাদেরকে একজোট করার জন্য, হ্যাঁ, আজকে আমি দেখেছি যে চিন্ময় কৃষ্ণ প্রভু, আন্দোলনটা আগেই তৈরি হয়েছিল, কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস, যিনি কিনা ইসকনে ছিলেন, ইসকন থেকে বেরিয়ে এসে, হ্যাঁ, 28টা সংগঠনকে একজোট করে, হ্যাঁ, একটা আন্দোলন উম, তৈরি করেছে। এবং আজ এই সময়তে একটা এত আক্রমণের মুখেও চট্টগ্রাম এবং রংপুর, একদম দক্ষিণে চট্টগ্রাম, একদম উত্তরে রংপুর, হ্যাঁ, দুটো জায়গাতে প্রায় 10 লক্ষ মানুষের, আহ, রংপুরে আরো বেশি হয়েছে, সমাবেশ হয়েছে। এরপরেই আমি দেখলাম যে একটা ভুয়ো কারণে কি না, একটা বাংলাদেশের জাতীয় পতাকার উপরে সভাতে কেউ একটা গেরুয়া পতাকা ছিল, পাশে পাশে ছিল না, ওটা একটু উপরে ছিল, একসঙ্গে দুটো না। হ্যাঁ, এবং সেইটা একটা জনসভায়, যে কোনো রাজনৈতিক যে কোনো জায়গায় জনসভায় যে কোনো লোক করতে পারে, তার দায় কি যে বক্তব্য রাখছে তার উপর পড়ে? হ্যাঁ, তাহলে আমরা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে স্বাধীন দেশ তারা বলছে, কিন্তু স্বাধীনতা তারা কাউকে দিতে চাইছে না। অধিকারের আন্দোলনে আজকে হিন্দুদের প্রায় 2 কোটি হিন্দুর নেতা হয়ে উঠেছেন, সবার মানে সর্বজন বিদিত নেতা হয়ে উঠেছে চিন্ময় কৃষ্ণ প্রভু, এবং তার আন্দোলন চলছে। সেইটাকে রুখে দেওয়ার জন্য আজকে এই ধরনের একটা আমরা দেখেছি
যে রাষ্ট্রদ্রোহের মামলা করে তাকে অ্যারেস্ট করছে এবং তার লয়ারকে অ্যাটেন্ড হতে দিচ্ছে না, দিয়ে তাকে আটকে রেখে দিচ্ছে। এইটা যখন ভারত থেকে বা নানান জায়গা থেকে প্রতিবাদ উঠছে, তারা বলছে নাকি আমরা আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি এবং পুরোটাই অপপ্রচার। আরো প্রচুর ঘটনা ঘটছে, কিন্তু এই এক প্রধান নেতাকে দেখে বোঝা যায় যে বাকিদের কি অবস্থা। তা আজকে আমি অঙ্কুশদাকে আমি প্রথম বলতে বলবো যে এই অন্য দেশের ব্যাপারে ভারত কি কোনো রকম একটা মানে অপপ্রচার কি এখানে হয়েছে, বা অন্য দেশের কোন ব্যাপারে আন্তর্জাতিক ইয়েতে আমরা প্রচারে আনতে পারি, বা আনাটা কি পুরোটাই আমাদের যদি জাতীয় স্বার্থের বিরুদ্ধে বিরুদ্ধে যায় বা এটা কি নিয়ম, কি ইয়ে আছে এই ব্যাপারে অম্বুজদার কাছে আমি বলতে চাইছি, এবং বাংলাদেশ প্রকৃতি উনি যদি আরো কিছু বলতে চান বলুন অম্বুজদা। হ্যাঁ, শুভেচ্ছা দীপল, তোমাকে শুভেচ্ছা এবং সুব্রত বাবুকে শুভেচ্ছা। আমি এটা একটা বৃহত্তর টপিক। আমি দুটো পার্সপেক্টিভে বলবো। একটা হচ্ছে ম্যাক্রো লেভেল, মানে বৃহত্তর পিকচারে এটা কি, আর মাইক্রো লেভেল গ্রাউন্ড লেভেলে কি হচ্ছে সেটাতে বলবো। ম্যাক্রো লেভেলে বলবো এটা একটা না আমাদের ওই গান্ধী নেহরু আমলের একটা বড় সড়ো ভুল পার্টিশন। সেই যে ভারত আর পাকিস্তানের পার্টিশন হলো, সেই পার্টিশনের সময় এমন একটা ওই যে চিকেন নেকটা তৈরি করে কি করে পার্টিশন হলো, ভারতের একটা বৃহত্তর অংশ 7 সিস্টার্স, তাদের সাথে লিঙ্ক রক্ষা হবে মাত্র ওই 12 কি 20 কিলোমিটার ওয়াইড ওই চিকেন নেক দিয়ে। এটা একটা বৃহত্তর প্রবলেম যদি 1 নম্বর ওই পার্টিশনের জিওগ্রাফি। সেকেন্ড হচ্ছে পার্টিশন হলো কিন্তু পপুলেশন এক্সচেঞ্জ হলো না। এই যে পার্টিশন হলো, পপুলেশন এক্সচেঞ্জ হলো না, তার জন্য একটা স্টেট, ওই ওয়েস্ট বেঙ্গল, আগে ইউনাইটেড বেঙ্গল ছিল, পরে ওয়েস্ট বেঙ্গল, একটা স্টেট একদম ধ্বংস হয়ে গেল। একটা ভুল পার্টিশন। কেন ভুল পার্টিশন? এখানে আমরা সবাই দুঃখী। কেন সবাই দুঃখী? যে সমস্ত মানুষরা, অম্বুজদা 1 মিনিট, এই প্রসঙ্গে একটা হ্যাঁ বলছি। পপুলেশন হ্যাঁ এক্সচেঞ্জ হলো না, তার পরিবর্তে যে চুক্তিটা হয়েছিল সেই চুক্তিটা 1951 সালে নেহেরু লিয়াকত চুক্তি, সেই চুক্তিতে ঠিক হয়েছিল যে এখনো পর্যন্ত ওই পর্যন্ত যারা এই দেশ ওদেশে চলে, এক সেকেন্ড, বলতে এই দেশ ওদেশে যারা হিন্দু হ্যাঁ, বা মুসলিম চলে গেছে, এখন যারা রয়ে গেছে হুম, তারা সেই দেশেই থাকবে এবং সেই দেশের সরকার তাদেরকে সুরক্ষা দিয়ে রাখবে। প্রোটেকশন দেবে, সুরক্ষা দেবে। সেটাও হয়নি। এই যে দেখছি বিরাট একটা পয়েন্ট, হ্যাঁ, হ্যাঁ, নেহেরু লিয়াকত চুক্তি টোটালি ফ্লপ। কেন ফ্লপ? হিন্দুরা সব জায়গায় নির্যাতিত, আর এখানে আমরা মুসলিমদের, আমি আমি খারাপ বলছি না, আমাদের দেশে মুসলিম আছে, তারা নাগরিক, তাদের সুরক্ষা আমরা দেবো, কিন্তু হিন্দুরাও তো সুরক্ষাটা পাবে। পাকিস্তানে, মানে পূর্ব পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে সেটা কিন্তু হচ্ছে না। সেটার জন্য সব চুপচাপ, কংগ্রেস এত বছর ধরে চুপ থাকলো। এখন সেটাই বলতে চাইছি, এই পার্টিশনটার জন্য পশ্চিমবাংলা ধ্বংস হয়ে গেল। কারণটা কি? এই যে ওয়াকফ বোর্ড, মুসলিমরা যারা চলে গেছেন তাদের প্রপার্টি ওয়াকফে চলে গেল, আবার ওয়াকফ যা জমি দরকার তাদের নিজের ইচ্ছের মতো তারা দখল করে নেবে ওয়াকফ বোর্ডে। হিন্দুরা যে সব ফেলে আসলেন, সর্বহারা হয়ে সব চলে আসতে বাধ্য হলেন, সেই জমি জায়গাগুলো কোথায় গেল? একটা উদ্ভট চিত্র তৈরি হলো। তাই আমরা পশ্চিম বাংলায় সবাই দুঃখী। কারণটা কি? যারা সর্বহারা হয়ে এসে একদম খোলা আকাশের নিচে শূন্য থেকে শুরু করে স্ট্রাগল করে দাঁড়াতে আরম্ভ করলেন, তাদের জীবন যন্ত্রণা আমরা সবাই জানি। সেকেন্ড, এদেশের যারা আদি হিন্দু, এই যে রিসোর্স যেটা আছে, সেই রিসোর্সটা শেয়ার হচ্ছে। সেই আদি হিন্দুরা কোথায়? গ্রামাঞ্চলে। কিসের উপর নির্ভর? কৃষির উপর নির্ভর। কৃষিতে ডেভেলপমেন্টে গ্রোথ কত? ভেরি লিটল, 3 to 4%। ইভেন ইনফ্লেশন বিট করতে পারে না। তার মানে তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না। বিশাল পপুলেশনের চাপ। থার্ড হচ্ছে ইন্ডাস্ট্রি গুলো সব চলে যেতে বাধ্য হলো কমিউনিজমের জন্য। আর যারা মুসলিমরা এখানে থেকে গেলেন, গেলেন না, তারাও দুঃখী। কারণ তারা দু নৌকোয় পা দিয়ে এখানে আছেন, বলেন মিনি পাকিস্তান, এখানে কবে মেজরিটি হবো? হ্যাঁ বলতে এই প্রসঙ্গে হ্যাঁ আমি বলি যে আপনি ঠিকই বলেছেন, কিন্তু আমরা যেটা বলতে চাইছি যে মুসলিমদের তো এই দেশ থেকে যেতে হয়নি, মানে নেহেরু লেখক চুক্তি অনুসারে একটা দেশ এটা খুব পালন করছে খুব চুক্তিটা। হ্যাঁ, একটা খুব দেশ কম। পালন করছে আর একটা দেশ থেকে চলে আসতে হচ্ছে, তাই এই পরিপ্রেক্ষিতে কি হ্যাঁ
ভারত কি চুপ করে বসে থাকতে পারে, বা এই চুক্তি তারা মানছে না, আমরা মানছি, এই দেশ থেকে তো কেউ বলতে একদম। পারবে না যে হ্যাঁ, তা আমরা যে এখন যে ওরা বলছে যে ইন্টারনাল ব্যাপারে বাংলাদেশের ব্যাপারে ভারত কেন হস্তক্ষেপ করছে, বা এই নিয়ে ভারত বিরোধিতা তারা আবহাওয়া তৈরি করছে বাংলাদেশে এই আমি প্রসঙ্গে। সেটাতেই আসছি এবারে, আমি এই পার্টিশনটা বললাম, এবারে সেই প্রশ্নে আমি আসছি। এখন হয়েছে কি, ভারত দিনে দিনে শক্তিশালী হচ্ছে। সেটা কিন্তু বৃহত্তর ক্ষেত্রে সারা পৃথিবীর এতে কিন্তু চক্ষুশূল হচ্ছে, যতই বন্ধুত্ব হোক না কেন। এই যে পাকিস্তান আজকে কর্নার হয়ে গিয়েছে, পূর্ব পাকিস্তান চলে গেছে, পাকিস্তানের ইকোনমি ধসে গেছে। পাশের শত্রু হচ্ছে চায়না। চায়না দেখছে ইন্ডিয়ার সাংঘাতিক গ্রোথ। এখন এই বাংলাদেশ কিন্তু একটা লঙ্কা কাণ্ড বাঁধাতে পারে। কারণটা কি? বিকজ অফ ওই চিকেন স্নেক সেভেন সিস্টার্স, তারপর পশ্চিমবঙ্গে মুসলিম পপুলেশনের গ্রোথ। এটা জিওপলিটিক্যাল সিচুয়েশনটা এমন যে এই এলাকাটা পৃথিবীর এতে কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট একটা এরিয়া। কি জন্য তোমার আহ, আসিয়ান কান্ট্রি গুলো আছে, 10টা আসিয়ান কান্ট্রি, এই পার্সপেক্টিভে ইন্ডিয়াকে যদি কবজা করতে হয়, প্যাঁচে ফেলতে হয়, তাই যে আমেরিকা সেন্ট মার্টিনে একটা বেস তৈরি করতে চাইছিল, সেটা ভীষণই ইম্পর্টেন্ট ইস্যু। এটা একটা গ্লোবাল ইস্যু, এটা শুধু লোকাল হিন্দু মুসলিম বাংলাদেশ ভারতবর্ষের ইস্যু না, গ্লোবাল ইস্যু। এবং তাই পাকিস্তান ঝাঁপিয়ে পড়েছে জাহাজের পর জাহাজ পাঠাতে, পেছনে আরো শক্তি আছে। তাই এই 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 ইস্যুটা এখনই কিন্তু আমাদের আটমোস্ট ইম্পর্টেন্স দিয়ে দেখা উচিত। চিন্ময় কৃষ্ণ প্রভু একটা আইকন মাত্র, ওনাকে যে ধরেছে, তাতে আমাদের একদিক থেকে বলবো আন্দোলনটা তাহলে সংঘবদ্ধ হবে। হ্যাঁ, ওনাকে আটকানোটা একটা ইস্যু মাত্র। ডাবল স্ট্যান্ডার্ড, এটা যে ইউনিসে ডাবল স্ট্যান্ডার্ড, উনি দুর্গা মণ্ডপে গিয়ে বলছেন আমি দুঃখিত যে পাহারা দিতে হচ্ছে আপনাদের, এখানে মিলিটারিদের ছুটি ক্যান্সেল করে আপনাদের পাহারা দিতে হচ্ছে, আমি এর জন্য দুঃখিত। আবার তিনি চোখের সামনে দেখছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর লয়ার ডিফেন্ড করতে পারছে না। তো সুতরাং এটা ডাবল স্ট্যান্ডার্ড। উনি পুরো পাপেট হিসেবে বিদেশি শক্তির মদতে এটা করছেন। আমি বলবো জানো, অপরচুনিটি আর ক্রাইসিস হ্যান্ড ইন হ্যান্ড। এই যে ক্রাইসিসটা আছে না, এটাকে মোদিজির পক্ষেই সম্ভব ওয়ান্স ফর অল সলভ করা। যেটা বলেছে, উত্তরে রংপুর, দক্ষিণে চট্টগ্রাম, দেয়ার ইজ নো ওয়ে আউট। এটা আমাদের ভীষণ ভাবে কনসিডার করে ওই চিকেন নেক প্রবলেম সলভ করা। এবং প্রয়োজনে আমাদের হিন্দু মুসলিম প্রবলেম, যদি এটা ইউটোপিয়ান হচ্ছে, একটু কিছুটা আমি বলছি ইউটোপিয়ান, নোবডি নোজ, কখনো কখনো ইউটোপিয়ানও সত্যি হয়ে যায়। বর্ডার খুলে দিয়ে এই 2 কোটি হিন্দু কি 1.5 কোটি হিন্দু যা আছে তাদের নিয়ে চলে আসা, এটা সম্ভব নয়। তেল জল এক হয় না, হবেও না বলে আমার নিজের ব্যক্তিগত ধারণা। হ্যাঁ, সে তার মানে কি কোনো দেশে হিন্দু থাকবে না? না, তো থাকবে। কিন্তু এই বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, হ্যাঁ, এই একটা প্রবলেম পেরেনিয়াল, এবং তাতে পশ্চিমবঙ্গেরই ভালো হবে। ওয়ান্স ফর অল বর্ডার সিল করো। আর যদি কোনো মুসলিম চলে যেতে চান, তাহলে তাদের পাঠিয়ে দাও। তো এই লেট দিস প্রবলেম বি সলভ ইন এ ভেরি লং টার্ম ম্যানার। আর আদারওয়াইজ ফর দ্য টাইম বিং একটা ছোটখাটো যাই হোক, ওই রংপুর চট্টগ্রামের উপর ফোকাস দেওয়া, এবং হয়তো মোদিজি সেদিকেই যাচ্ছেন। তা না হলে কিন্তু ওই যেমন কি বলবো, মানে আমি একটা পজিটিভ এক্সাম্পল অন্যভাবে নিচ্ছি। সেটা হচ্ছে লঙ্কা কাণ্ড, হনুমানজি গিয়ে যেমন সারা লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিলেন, সেটা আমি পজিটিভ এক্সাম্পল। এখানে নেগেটিভ বলছি যে এই বাংলাদেশ কিন্তু ভারতবর্ষের সর্বনাশ করে ছাড়তে পারে। কিভাবে? বিদেশি শক্তির ঘাঁটি কার? পাকিস্তান, আমেরিকা, চায়না, এইসবকে বসিয়ে এমন কাণ্ড বাঁধাতে পারে, সত্যি সত্যি সেভেন সিস্টার টিকিয়ে রাখা মুশকিল। কারণ এই চিকেন নেক, এবং শুধু তাই নয়, এমন একটা অড জিওগ্রাফিক্যাল এরিয়া, হ্যাঁ, সেটা খুব বড় সড়ো প্রবলেম হতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের জন্য, ভারতের জন্য উচিত এই যে ক্রাইসিসটাকে অপরচুনিটি হিসেবে নিয়ে ওয়ান্স ফর অল একটা ভালো সমাধানের দিকে যাওয়া। এবং ওদের একটা কথা, আর একটা কথা বলে শেষ করি, শক্তিটা কোথায়? অল সেড এন্ড ডান, আল্লাহ খতরে মে হায়। হ্যাঁ, আল্লাহ খতরে মে হায়, এক ডাকে কিন্তু সব মুসলিম এক হয়ে যায়। ওরা যেমন ইউনিফাইড হতে পারে রিলিজিয়ান দিয়ে,
আমাদের দুর্ভাগ্য হচ্ছে হিন্দু ধর্মে সেই ইউনিফিকেশনটা আসছে না, রাদার ডাইভার্সিফিকেশন। আমরা বৈচিত্র্যই আমাদের কি বলবো সমৃদ্ধ করছে আমাদের সৌন্দর্য। এটা একদম মানে হয়তো আমি স্বীকার করি শিক্ষিত লোক হলে বৈচিত্র্য ডেমোক্রেসিতে থাকবে, হ্যাঁ ডাইভার্সিফিকেশন থাকবে, কিন্তু দুটো অপোজিট মেরুর হয়ে গিয়েছে বুঝেছো। সেখানে হিন্দু ইউনিটি, ফরগেট অ্যাবাউট রিলিজিয়ান, বাঁচার তাগিদে আজকে ইউনিফাইড হতেই হবে, না হলে কিন্তু পশ্চিমবঙ্গ টিকবে না। যে থ্রেড গুলো দিচ্ছে আজকে 33%, আমরা মেজরিটি হয়ে যাব থামাচ্ছি বলে যে আমাদের থামাচ্ছি ববি হাকিম থ্রেড দিচ্ছে, সেটা কিন্তু খুব রিয়েলিস্টিক থ্রেড। হ্যাঁ, তো এই হচ্ছে অমৃতা আমার একটু থামাচ্ছি, বক্তব্য। অম্বুজদা হ্যাঁ, একটু থামাচ্ছি। হ্যাঁ বলো। আপনি হ্যাঁ, একটু একটু পিছিয়ে, নাহলে একটু মানে আপনি একটু ক্যামেরার দিকে, এই স্ক্রিনের দিকে তাকান, দেখুন কেমন হয়ে যাচ্ছে। আচ্ছা, বলছি আমি এবার ঠিক আছে। একটুখানি, হ্যাঁ একটুখানি ছোটতে আমি উত্তরটা চাইবো যে আমরা ভারত প্রতিবেশীর ইন্টারনাল ব্যাপারে হস্তক্ষেপের যে জায়গাটা, আমার শুধু স্বার্থ না, আমি লিগালি আমি ইউনাইটেড নেশন বা জাতীয় মানে সমস্ত বিশ্ব নীতির দিক থেকে এটা কতটা ন্যায্য মানবাধিকারের পক্ষে দাঁড়ানো, এই জায়গাটা আপনি একটু বলবেন। আমি সুব্রতদার কাছে একটু যাচ্ছি, সুব্রতদা আপনি একটু এটা স্পেসিফিক উত্তর দেবেন। হ্যাঁ, ওকে ওকে। সুব্রতদা, এই পরিপ্রেক্ষিতে আপনি একটু বলুন, আপনি একটু ভেবে রাখুন। হ্যাঁ, নমস্কার। আমি নমস্কার। অম্বুজদা, দ্বিপলদা এবং যারা দর্শক আছেন প্রত্যেককেই আমি আমার নমস্কার জানিয়ে দু চার কথা বলবো। আসলে গতকাল একটা সংবাদ বেরিয়েছিল যে একটি ক্লাস 8-এর মেয়েকে প্রায় 50 জন ওই উগ্রপন্থী বলুন, মুসলমান বলুন, যাই বলুন, তারা পরিবারের সামনে, সবার সামনে তুলে নিয়ে গিয়ে ব্যাপক ধর্ষণ করে তারপর তার দেহটি আজকে সকালে সেই পরিবারের বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে। এবং যখন মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, সে চিৎকার করে বলছিল, মা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। কেউ কিন্তু বাঁচাতে পারেনি। এই একটা ঘটনা নতুন কিছু নয়। আজকে দীর্ঘ আপনাদের হিসাবে 50-60 বছর হলেও আমার মনে হয় এটা 1000 বছরের ইতিহাস। হিন্দুদের ওপর এই আক্রমণটা দীর্ঘদিন ধরে হচ্ছে এবং হতে থাকবে। তার মূল কারণ যেটা আলোচনায় এখনো আসেনি, আমার মনে হয় একটু বলা দরকার। আসলে ওদের কাছে রাষ্ট্র 3 প্রকার: দারুল হার্ব, দারুল ইনাম, দারুল ইসলাম। ওদের ঘোষিত নীতি হচ্ছে সারা পৃথিবীকে ওরা দারুল ইসলাম করবে। তার জন্য যত রকম পদ্ধতি আছে এবং লেখা আছে সেখানে যে বিধর্মীদের যদি ধর্ষণ করা হয়, তাদের সম্পত্তি লুট করা হয়, তাহলে সেগুলো কোনো পাপ না, সেইভাবেই বাচ্চা থেকে তাদের তৈরি করা হয়। আমি এই কথাটা আমার অনেক বন্ধুদেরও বলেছি যারা অন্য ধর্মের লোক, তাদেরকেও বলেছি যে আজকে কিন্তু 100 জন হিন্দু থাকলে সেই পাড়ায় যে কোনো অন্য ধর্মের লোক বাস করতে পারে, কিন্তু 100 জন যদি আমাদের অন্য ধর্মের লোক থাকে, সেখানে হিন্দুরা 1-2 জন পরিবার টিকতে পারবে না। এটা বাস্তব সত্য, এটা মেনে নিতে হবে। এখন দেখুন, দ্বিপলদা যেটা বলছিলেন যে আজকে আমরা রাত্রের কথা ভাবছি, তো সারা পৃথিবীতে নাকি প্রচুর মানবাধিকার সংগঠন আছে, সবাই কিন্তু দেখছে, প্রত্যেকে দেখছে বাংলাদেশের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, নৃশংস, মানে যেটা বর্ণনা করা যায় না, বীভৎস ভাবে। এবং একমাত্র আমরাই সেই জাতি যারা এই অবর্ণনীয় অত্যাচার, নির্মম অত্যাচারকে সহ্য করে আজকে আমরা ফেসবুকে একটা মাত্র আলোচনা করছি। পৃথিবীর কোনো জাত আছে আমার মনে হয় না আজকে এইরকম একটা বীভৎস দৃশ্য দেখে যে সে চুপচাপ থাকবে, খালি আলোচনা, খালি এই মিটিং মিছিল এইসবের মধ্যে নিবদ্ধ থাকবে। আজকে কিন্তু হিন্দু জাতির সামনে একটা পরীক্ষার জায়গা চলে এসছে যে তাদেরকে প্রমাণ করতে হবে তাদের অস্তিত্ব তারা রাখতে চায় না না চায়। আমরা ছোটবেলায় বলতাম যে একটা ছাগলের যখন বলি হয় মা কালীর মন্দিরের সামনে, সেই ছাগলটা যখন মা মা করে চিৎকার করে, মা কালীও তাকে বাঁচাতে আসে না, জানে যে এই এই বোকা ছাগল বা এই নির্বোধ ছাগল বা এই মানে যার শক্তিহীন ছাগলকে বাঁচিয়ে কোনো লাভ নেই। আমরা এই গল্পটা চিরকাল বলি যে বাঘের বলি হয় না, সিংহের বলি হয় না, ছাগলের বলি হয়। আমার মনে হয় আমাদের একটু আত্মসমালোচনা করার দিন এসে
হুম, সাউন্ডটা চলে গেল। আচ্ছা, উনি ভয়েসটা অফ হয়ে গেল। পাতা খেয়ে হ্যাঁ, খুব ভালো। বাকি ছাগলরা ওই নির্বিবাদে তারা পরের লাইনের জন্য প্রস্তুত হচ্ছে। তো আমার কথা, মোদিজি কি করছে, জয়শঙ্করজি কি করছে, কি আরো কে কি করছে, তার থেকেও বড় কথা সমাজ কি করছে, আমাদের সমাজের মানুষ কি করছে। আজকে এত আমাদের এই বাংলাতেও প্রচুর মানবাধিকার সংগঠন আছে, প্রচুর নাকি তারা ধর্মনিরপেক্ষ, অমুক আছে তমুক আছে, কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। প্রত্যেকে কিন্তু দেখছে, প্রত্যেকে এই ভিডিওগুলো রোজ পাচ্ছে যে কিভাবে নৃশংসভাবে মহিলাদের অত্যাচার করা হচ্ছে, মায়েদের বোনেদের ধর্ষণ হওয়ার করা হচ্ছে। কিন্তু যেটুকু যেটুকু তার কিছু কিছু না কিছু প্রস্তাব দেখা গেছে, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয়, এটা বলতে পারেন আপনি। না না, আমার কথা হচ্ছে সাফিসিয়েন্ট মানেটা কি, মানে আজকে খালি আমরা যেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছি ওইটুকু যদি থাকি, তাহলে আগামী দিনে ওই যেমন জোরাসিক পার্ক বলে একটা সিনেমা হয়েছিল না, যে পৃথিবীর সবচেয়ে ভয়ানক জন্তু ছিল ডাইনোসরাস, 250 ফিট লম্বা এবং 100 ফিট চওড়া, কিন্তু আজকে সেই ডাইনোসরাসকে দেখা যায় না। তার কারণ ডাইনোসরাসের লেজ কেটে দিলে 4-5 দিন সময় লাগতো তার মাথায় সেই সূচনাটা যেতে। আমাদের সমাজেরও এখন সেই অবস্থা, যে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটছে পাশের একটা জায়গায়, সেখানে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের, আমি যেহেতু পশ্চিমবঙ্গে থাকি, এখানকার কোনো রাজনৈতিক দল, কোনো সংগঠন সেই অর্থে সেরকম ভাবে কিন্তু নেমে প্রতিবাদ জানাচ্ছে না। এটা আমার আত্মসমালোচনার বিষয় বলে আমি মনে করি, যে আজকে আমাদেরকে কিন্তু এটা ভাবতে হবে যে আজকে আমরা কি শুধুমাত্র এই ফেসবুকে আলোচনা করি সীমাবদ্ধ থাকবো, না সত্যি সত্যি সমাজকে আমরা সংগঠিত করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা বললাম, যে বাংলাদেশের এই ঘটনা কিন্তু নতুন নয়, এটা বহু পুরাতন ঘটনা, এটা ঘটছে, এটা ঘটবে। তার কারণ সেখানে স্পষ্ট করা আছে যে আজকে দারুল ইসলাম করতে হবে, সেই জন্য তারা সবাই নেমে পড়েছে সেখানে। বাংলাদেশকে আপনি স্বাধীন করেছেন, কতটা হেল্প করেছেন, সেগুলো কোনো এখন মানে রাখে না, সেটাই এখন প্রমাণ হচ্ছে, আমরা যেটা বারবার বলে আসছি। তাই বলছি দীপল দা, আপনি নতুন করে ভাবুন, সমস্ত যারা বুদ্ধিজীবী আছে, সমস্ত যারা মানুষ আছে, তাদের কাছে আম- যান। আমরা দেখেছি এবং আমি ত্রিপুরা একটা ছোট্ট রাজ্য হওয়া সত্ত্বেও, হ্যাঁ, এবং অল্প সংখ্যক সেখানে বাঙালি, এটা বাঙালিদের গায়ে বেশি লাগা উচিত, কারণ তাদের রক্তের সম্পর্কে, আত্মীয় সম্পর্কে বহুজন আছে। সারা ভারতে যে প্রতিবাদ হচ্ছে, ত্রিপুরায় যে প্রতিবাদ হচ্ছে, সেই রকম প্রতিবাদ কিন্তু আমরা পশ্চিমবাংলায় দেখছি না। পশ্চিমবাংলা, তার কারণ তো, তার কারণ আমরা সবাই জানি যে এখানে এই যে 34 বছরের বাম রাজত্বে আমাদেরকে যেভাবে সেকুলার করা হয়েছে। আর আপনারা যেটা শুরুতে বলছিলেন না, যে ওই নেহেরু লিয়াকত চুক্তি, ওই চুক্তি তো মানা হয়নি, মানা হবে না, ভবিষ্যতেও হবে না। তার কারণ হচ্ছে ওই দারুল ইসলাম করতে হবে, তার জন্য ওইসব চুক্তি টুক্তির ধার ধারে না। মানে সেকুলার, আমার মনে হয়, সুব্রতদা, সেকুলার তো হ্যাঁ, আপনি বললেন, কিন্তু সেকুলাররা তো মৌলবাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে। এখানে তো বাংলাদেশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ইসলামিক মৌলবাদ মাথাচাড়া দিচ্ছে, তো সেকুলাররা তো তার শুনুন, বিরুদ্ধেই দাঁড়াবে, তারা চুপ। পশ্চিমবঙ্গে সেকুলারিজম মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হিন্দুদের বিরোধিতা করা, আর হিন্দুদের সপক্ষে কথা বললেই আপনি সাম্প্রদায়িক। আজকে ভাবুন, পাকিস্তানকে আলাদা দেশ করে যেখানে জিন্না হয়ে গেল কায়েদি আজম, আর সেখানে হিন্দুদের জন্য একটা বাসস্থান তৈরি করে শ্যামাপ্রসাদ হয়ে গেলেন সাম্প্রদায়িক, অথচ তার শিক্ষার প্রসার, তার শিল্পনীতি সারা পৃথিবী বিখ্যাত, কিন্তু সেই শ্যামাপ্রসাদের নাম পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল তো করেই না। ইভেন আমাদের যারা সমর্থক তারাও কতটা করে সেটা কিন্তু এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠছে। আমি সাধারণের সঙ্গে কথা বলে এগুলো কিন্তু জানতে পারি। তাই আমি বলছি যে আমিও দিল্লিতে গেছিলাম, আপনি জানেন, আমি অনেকের সাথে কথা বলেছি, নাম করছি না, তারা তো রাজনীতি করছে, রাষ্ট্র গঠনের কথা বলছে, কিন্তু সমাজকে যদি আপনি তৈরি করতে না পারেন, তাহলে আগামী দিনে কিন্তু ওই জুরাসিক পার্কের মতো হিন্দুস্তান পার্ক বলে একটা পার্ক গড়ে উঠবে, যেখানে বলা হবে যে আজ থেকে এত বছর আগে কিছু লোক হিন্দু ছিল, যারা সারা পৃথিবীতে শান্তির বাণী প্রচার করত, যারা বসুধৈব কুটুম্বকম বলতো, সারা পৃথিবীর ধর্মকে নিজের আপনার বন্ধুর ধর্ম বলে মনে করতো, সেই জাতিটা আজকে বিলুপ্তি প্রায়, 4-5 জনকে ওই চিড়িয়াখানার মতো রেখে দেওয়া হবে এবং বলা হবে। তাই আজকে সমাজকে আমাদের জাগাতে হবে,
সমাজের কাছে যেতে হবে এবং পশ্চিমবঙ্গে একটা ছোট ছোট মানুষকে করে বোঝাতে হবে যে আজকে আগামী দিনে কিন্তু ভারতবর্ষ হিন্দুদের ওপরই নির্ভরশীল। আজকে ভারতবর্ষ বিশ্বগুরু হতে পারে যদি হিন্দুরা বেঁচে থাকে। আপনি বোধহয় জানেন দিল্লিতে একটা আছে, ওই যেটা স্টেশন বলে, ওই ওই কি নাম, সেই স্টেশনের উল্টো দিকে তবলিগি সমাজের একটা মসজিদ আছে। আপনার আজমির শরীফ যেতে গেলে ওই যেতে হয়, ওই মসজিদটা যেতে হয়। সেই তারা আর এই তবলিগি সমাজ পুরোপুরি আলাদা। কিন্তু এই বিদেশি একজন কবি বলে গেছেন যে আমি ভারতবর্ষে দেখলাম যে আজকে 30 বছর ধরে ওই দুটো আলাদা মসজিদ তারা কিন্তু এখনো টিকে আছে, যেহেতু এটা হিন্দুস্তান, এখানে সবাই টিকে থাকতে পারে। হিন্দুরা বেঁচে থাকলে সবাই বেঁচে থাকবে। আজকে কিন্তু বাংলাদেশে যতদিন হিন্দু ছিল অনেকগুলো রাজনৈতিক দল বেঁচে ছিল, কিন্তু হিন্দু যদি নিশ্চিহ্ন হয়ে যায় কোনো রাজনৈতিক দল বাংলাদেশেও থাকবে না। এটা বাংলাদেশি বন্ধুদের মনে রাখতে হবে। আজকে এই যে পশ্চিমবঙ্গে সমস্ত রকম রাজনৈতিক দল বেঁচে আছে একটাই কারণ, যে এখানে হিন্দুরা বেঁচে আছে। আপনি হিসাব করে দেখুন, কোন মুসলিম কান্ট্রিতে কোনো কমিউনিস্টদের কোনো থাকার জায়গা নেই, আবার কমিউনিস্ট কান্ট্রিতে মুসলিমদের সেইভাবে করতে দেওয়া হয় না। কিন্তু ভারতবর্ষে দুটোই আছে, কারণ এখানে হিন্দুরা আছে বলে। একটু থামাচ্ছি, আপনার প্রসঙ্গে একটা কথা আমার মনে পড়ে গেল যে এই পরশুদিনই আমি শুনলাম যে বাংলাদেশের ঢাকা শহরের মধ্যে দুটো গোষ্ঠী মারামারি করে কয়েক হাজার হসপিটালে ভর্তি, 4 জন কি 7 জন এরকম মারা গেছে। একটা আছে কি না, তবলিগ জামাত, যেটার কথা আপনি বলছেন, তবলিগ জামাতেরই দুটি গোষ্ঠী, কে আসল সেই নিয়ে মারামারি করে তারা এই হাজার হাজার লোক বাস নিয়ে আমরা ফেসবুকে আমরা দেখলাম। এখন তো হাসিনা নেই, শেখ হাসিনা নাকি স্বৈরতান্ত্রিক বা তাহলে কিসের জন্য আজকে এরকম হচ্ছে? তার মানে কি আজকে হিন্দুরা আছে বলে হিন্দুদের দেখে কিছু লোক একজোট হচ্ছে, বাংলাদেশে ভারত বিরোধিতা করে একজোট হচ্ছে। তাদের কিন্তু ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা আনতে হচ্ছে বাকিদের একজোট করার জন্য। যখন হিন্দু থাকবে না ওখানে, 22 থেকে 8 হয়েছে, যদি এরকম হয় যে থাকলো না, তখন কিন্তু তারা, আমরা অনেক দেশে দেখি যে আফগানিস্তানে আর নেই তখন, বা পাকিস্তানের যখন একদম নেই, তারা তখন তখনও কিন্তু শান্তি আসেনি। তখনও কিন্তু দেখা যাচ্ছে যে বোম ব্লাস্ট হচ্ছে, হচ্ছে, এগুলো দেখা যাচ্ছে। আমি অম্বুজদার কাছে একটু যাব, তারপরে শেষে আপনার কাছে একটু আসবো। অম্বুজদা, যেটা বলছিলাম, একটু স্পেসিফিক আপনার কাছে একটা প্রশ্ন রেখেছিলাম যে এটা ইন্টারন্যাশনালি আপনি কি বলেন যে আভ্যন্তরীণ ব্যাপার, ভারতবর্ষ কি একটা যে রাষ্ট্র, সে কি কি বলবেন আপনি? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না অবুঝদা, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, সাউন্ড নেই, সাউন্ড নেই, সাউন্ড নেই। আমি যেটা বলছিলাম, যেহেতু অম্বুজদার গলা শোনা যাচ্ছে না, ওই দিল্লিতে যেটা আছে নিজামুদ্দিন ওয়ালিয়া বলে, ওই নিজামুদ্দিন স্টেশনের পাশে একটা মসজিদ আছে, সেইখানে ঠিক তার উল্টো দিকে আছে ওই তবলিগি। তো এই দুটো সম্প্রদায় পৃথিবীতে কোথাও এক জায়গায় নেই, কিন্তু ভারতবর্ষে আছে, এবং এটা 30 বছর ধরে টিকে আছে, কোনো ঝামেলা হয়নি। এবং আজকে তাদের মধ্যে 16টা সম্প্রদায় আমি জানি আছে যারা একে অপরকে সহ্য করতে পারে না। ভারতবর্ষে কিন্তু 16টা সম্প্রদায়, একমাত্র পৃথিবীর মধ্যে একমাত্র দেশ ভারতবর্ষ যেখানে তাদের সমস্ত সম্প্রদায় এখানে বসবাস করে। না না, ওই যেটা বলছেন না যে টিকে আছে, কোনো লড়াই হচ্ছে না, সেটা ঠিকই বলেছেন। এখানে হিন্দুরা এখানে সংখ্যাগরিষ্ঠ বলে হচ্ছে না। ওই দুটো গোষ্ঠী কিন্তু ঢাকাতে গিয়ে আক্রমণ করেছে, যারা দিল্লিতে করছে না তারা ঢাকাতে গিয়ে। হ্যাঁ অমুজদা বলুন। হ্যাঁ আমি বলি, আবার সাউন্ড চলে গেল। ও রাশিয়া ইউক্রেন চলে গেল। না না, বলুন বলুন। আপনি দুটো, একটা ক্যামেরা ছিল, একটা ক্যামেরায় জয়েন করেছেন, আপনার একটা জায়গা থেকে ছবি আসছে আর একটা জায়গাতে আমি সাউন্ডটা করলাম, দেখুন। 4টে, ঠিক আছে, বলুন, আমি শুনতে পাচ্ছি। এবার বলছি রাশিয়া ইউক্রেনে যেটা হচ্ছে সেটাও কিন্তু একটা ইন্টারন্যাশনাল ইস্যু। যদিও ইউক্রেন একসময় ইউএসএসআর এর পার্ট ছিল,
ঠিক তেমনি আমাদের ক্ষেত্রেও এটা ওরকম একটা সিমিলার ব্যাপার। ভারত বাংলাদেশ, এই ভারত বাংলাদেশের যেটা দীপল একটু আগে বললেন, সেটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। যে বাংলাদেশে যদি একজনে হিন্দু না থাকে তাহলেও বাংলাদেশে গন্ডগোল চলবে, সেটা হচ্ছে পাওয়ার স্ট্রাগল। ওই শেখ হাসিনাকে সরানোর জন্য, হ্যাঁ, এই যে লাঠি হাতে 1 লক্ষ লোক বেরিয়ে পড়লো, মানে দস্যুদের মতো, এবং সেখানে সরকার থেকে হাসিনাকে সরিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে ইন্টারনাল ব্যাপার। আর তাতে সাপোর্ট পাচ্ছে এক্সটার্নালি ওই পাকিস্তান বা অন্যান্য রাষ্ট্র থেকে। তো সুতরাং এখানে আমাদের ওই রাশিয়া ইউক্রেনের প্যারালাল টেনে এবং আমাদের ইন্টারন্যাশনাল সাপোর্ট নিয়ে এই প্রবলেমটা সমাধান করতেই হবে, তা না হলে এটা বার্নিং ইস্যু। আর যেটা বলছি, সুব্রত বাবু বলেছেন, আমি একমত, কিন্তু একটু ডিফিকাল্ট কি, যে অর্ডিনারি সিভিলিয়ান বা সমাজ, মানে সোসাইটি থেকে এ করে ইন্টারন্যাশনাল আন্দোলনে যাওয়াটা খুব ডিফিকাল্ট। আর বিশেষ করে ভারতের মতো দেশে, আর পশ্চিমবঙ্গ হচ্ছে নেবারিং স্টেট, যেখানে হিউজ মুসলিম পপুলেশন, ওরা চাইবে ওটাকে অন্যদিকে নিয়ে গিয়ে রায়ট লাগিয়ে দিতে। মানে তাই খুব কেয়ারফুলি হ্যান্ডেল করে, আমার নিজের ধারণা, আমার বিশ্বাস, স্থির বিশ্বাস, এই গভর্নমেন্ট মানে মোদী সরকার, এটা কিন্তু ইন্টারন্যাশনাল সাপোর্ট নিয়ে, যেমন চায়না যদি একটু নিউট্রাল থাকে, তাহলে কিন্তু প্রবলেমটা প্রায় 5, 7, 10 দিনের লড়াই, বেশি না, সলভ হয়ে যাবে। এবং সেই সলিউশনটা বাংলাদেশের পক্ষেও ভালো, ভারতের পক্ষেও ভালো। কেন বাংলাদেশের পক্ষে ভালো? এই আননেসেসারি হিন্দু মুসলিম তো ছিল না, ওদের ছিল অ্যান্টি হাসিনা আন্দোলন। পাওয়ার পেয়ে গিয়েছে, পাওয়ার পরে তারপর ওরা ইউনিফাই করার জন্য হিন্দুদের বলির পাঠা করছে। কারণ হিন্দুরা হাসিনার সাপোর্টে, যেখানে মানে মাইনরিটি, সেখানে তারা কিন্তু চিরকালই সরকারের পক্ষেই থাকে নিজেদের প্রোটেকশনের জন্য। তাই হিন্দুরা এখন টার্গেট হয়ে যাচ্ছে। গোড়ায় ইস্যুটা কিন্তু হিন্দু মুসলিম ছিল না, হিন্দু মুসলিমটা হচ্ছে নেক্সট লেটার স্টেজের ডেভেলপমেন্ট। তাই আমার নিজের ধারণা যে ওই ইন্টারন্যাশনাল পলিটিক্সে, হ্যাঁ, আমাদের ভারত এখন যে ধরনের একটা ডিপ্লোম্যাটিক অ্যাডভান্টেজিয়াস পজিশনে রয়েছে, এটা সলভ হয়ে যাবে, আমি মানে এখন সুনিশ্চিত। আর সমাজে যেটা আন্দোলনটা গড়ে তোলা, সেটা নিশ্চয়ই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রেসার দেয়া, যে আমাদের সর্বনাশের মূল কারণ কিন্তু এই পার্টিশন, এবং তারপর কমিউনিজম, তারপর লাইসেন্স রাজ, এগুলো তো আছেই। কিন্তু এই পার্টিশনটা করা হয়েছে উইদাউট এনি পপুলেশন এক্সচেঞ্জ, সেটা সর্বনাশের মূল কারণ। আজকে এখানে অ্যাপিজমেন্ট এমন জায়গায় গেছে, যে যেখানে 2006 সালে বাম বাম সরকার 12 কোটি টাকা দিয়েছিল মাদ্রাসার জন্য, সেটাও আমাদের বুদ্ধবাবু প্রথমে মাদ্রাসা খারিজ করে দিয়ে তারপর চাপে পড়ে যখন পার্টি বললো, তখন 12 কোটি টাকা দিয়েছিলেন। সেটা 2018, আমার লেটেস্ট ফিগারটা মনে নেই, 18টা মনে আছে, 18-19, সেটা 4040 কোটি, মানে 335 গুণ করা হয়েছিল অ্যাপিজমেন্ট করে মাদ্রাসার বাজেট। মানে এইভাবে সর্বনাশের পথে গেছে, এবং সেটা আমাদের কমিউনিস্টরা করে গেছে, শুরু করেছে, এবং বর্তমান সরকার সেটাকে বাড়িয়ে নিয়ে গেছে, ভুল পথে নিয়ে গেছে। তাতে মুসলমানদের বিন্দুমাত্র উন্নতি হয়নি। এই যে ওয়াক অফ প্রপার্টি, সেটা বন্ধ করা কত বড় একটা কাজ, সেটা হতে চলেছে। এইভাবে আমার স্থির বিশ্বাস যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে আমাদের কিছু করতে গেলে সাধারণ মানুষের আন্দোলন দিয়ে করাটা খুব কঠিন হয়ে যাবে। আর এই বর্তমানে যে সরকার, সেই সরকারকে যদি আমরা সচেষ্ট করতে পারি আন্দোলনের থ্রু দিয়ে বা রিপ্রেজেন্টেশনের থ্রু দিয়ে, তাহলে কিন্তু আমার নিজের বিশ্বাস এটা সমাধান হয়ে যাবে। এবং তখন এই বাংলাদেশে যে উটকো ঝামেলা, যেটা ইউনিসের যে ডাবল স্ট্যান্ডার্ড, এই আমার ধারণা যে ট্রাম্প এসে গেলে হয়তো একটু রিয়েলিস্টিক কিছু হতে পারে। হ্যাঁ, হতে পারে, আমি এখন শিওর নই, কারণ আমেরিকান পলিসি গুলো ভীষণ ফ্লেক্সিবল টাইপের হয়, নিজেদের ফেভারে। হ্যাঁ, অনেক ফ্লেক্সিবল টাইপের হয়। ইন্ডিয়া কোন জায়গায় থাকবে, ওই ইন্ডিয়া চায়না রাশিয়ার উপর ট্যারিফ লাগানোর পরে কি রিলেশন থাকবে, সেগুলো আনসার্টেনটি আছে। তবে আমার স্থির বিশ্বাস বাংলাদেশের প্রবলেমটা খুব শিগগির সলভ হবে, এবং সেটা মোদিজির হাত দিয়েই হবে, এই আমার বিশ্বাস। না না, আপনি এখানে আমি একটা প্রসঙ্গ তুলছি, যারা এই কথা বলছে যে হ্যাঁ, ভারত বা ইয়ে করছে, ইন্টারনাল ব্যাপারে হস্তক্ষেপ করছে, তারা কিন্তু আবার
1971 যে ইয়ে হয়েছিল, হ্যাঁ, যখন আন্দোলন, লড়াই, হ্যাঁ। প্রচুর প্রচুর উদ্বাস্তু ভারতে এসেছিল, বা একটা পাকিস্তানের সঙ্গে যে তখন ওটা গোটা পাকিস্তান ছিল, সেই গোটা পাকিস্তানে যখন ভারত তাদের সেই মুক্তিযুদ্ধে সাহায্য করে তাদের অস্ত্র দিয়ে যখন করলো, সেইটা সেইটা যে ভারত, সেটাও তো একটা তাহলে ইন্টারনাল ব্যাপারে তাদের যুক্তিতে সেটা হয়, কিন্তু তারা কিন্তু সেই ব্যাপারে বলছে না কিছু। যে লোকটা ওই ব্যাপারে সমর্থন করছে, সেই আবার এখন বলছে যে ভারত ইন্টারনাল ব্যাপারে। ইন্টারনাল ব্যাপারটা কি করে হচ্ছে, যখন আমার দেশ থেকে তো একজনও মুসলিম ওই দেশে যাচ্ছে না, হ্যাঁ, একটা রাইট, উদ্বাস্তু দেখাতে পারবে না যে ভারত থেকে ওখানে কি আশ্রয় চেয়েছে বা নেই, কিন্তু ওখান থেকে আমরা রাইট। দেখছি আমাদের সিএ সিএ যে বিলটা আমাদের করতে হয়েছে, হ্যাঁ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, হ্যাঁ, সেই অনুসারে 1900 দেশভাগের পরে একটা টাইম পর্যন্ত যেটা লিয়াকত চুক্তি, তারপরে যারা এসছে তাদের কিন্তু নাগরিকত্ব সেই আইনে হয় না, সেইটাকে আমরা অ্যামেন্ড করে যাতে তারাও সবাই ওখান থেকে যারা এসছে সেই আইনটা তারা যাতে নাগরিকত্ব পায়, সেই জন্য এই আইনটা করা হয়েছে। তাহলে এই এই আইনটা করার প্রয়োজন পড়লো কেন? না, প্রচুর উদ্বাস্তু ওখান থেকে এখানে আসছে, আর আমার এখান থেকে কেউ যাচ্ছে না, তার মানে আমরা ওই চুক্তি পালন করছি, তারা সেই চুক্তি পালন করছে না। তারা বলছে নাকি এখানে ভারতের সংখ্যালঘুর দিকে আমরা নজর দিই, ওদের সংখ্যালঘু বাংলাদেশের সংখ্যালঘুর ব্যাপারে আমরা কেন বলছি, এখানে সংখ্যালঘুরা ভারতে নাকি সুরক্ষিত নেই, হ্যাঁ, ওখানে খুব সুরক্ষিত আছে। এই যে এই যে মিথ্যে প্রচার, এবং তারা মিথ্যে এইটাই প্রচারই করে যাচ্ছে, হ্যাঁ, এটাই তাহলে অস্ত্র, খুব সুন্দর বলেছো। এইটাই হচ্ছে অস্ত্র। নেহেরু লিয়াকত চুক্তি একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্ট ব্রেক করছে কে? বাংলাদেশ। ওখান থেকে কেউ, মানে সবাই চলে আসতে বাধ্য হচ্ছে, এখান থেকে কেউ যাচ্ছে না। সুতরাং এই যে ইন্টারন্যাশনাল চুক্তিটাকে ব্রেক করছে, সেটাই হচ্ছে সূত্রপাত। সেইটা ধরেই কিন্তু এখানে সমাধানের পথে যেতে হবে। এবং আমাদের বর্ডার হচ্ছে ওপেন বর্ডার, কয়েক হাজার কিলোমিটার ওপেন বর্ডার। হ্যাঁ, তো সেগুলোকে রক্ষা করার জন্য, আমাদের সেভেন সিস্টারকে বাঁচানোর জন্য আমরা আক্রান্ত। আমরা আক্রান্ত হলে আমরা ডিফেন্স করছি, আমরা তো কোনো অফেন্সে যাচ্ছি না, আমরা তো শুধু ডিফেন্স করছি। ডিফেন্স করতে গিয়ে না না যুদ্ধ হবে। না না, এই যে আপনি এই যে এতদিন ধরে যে জিনিসটা হয়েছে, এত হ্যাঁ, উদ্বাস্তু এসছে, আমরা শুধু ডিফেন্স করে গেছি 53 বছর ধরে, এটাই যে চলছে, এইটা কি ঠিক নীতি হ্যাঁ। ছিল? এটা কি না, ভারত একেবারেই আমাদের না, শুধু ডিফেন্স করবো? হ্যাঁ, এটা কি একেবারেই ভারতের না, নীতি ছিল? একেবারেই না, টোটাল ফ্লপ। সেই জন্য আমি শুরুতেই বললাম, আমরা এটা দেখছি ওই চুক্তি কংগ্রেসি রাজের ব্যাকলাস, কংগ্রেসি রাজের ব্যাকলাস, যে কংগ্রেসের যে ক্রিয়েটেড যে প্রবলেম গুলো 22% আজকে যে, না এটা তো শুধু তো এটা আমাদের রাজ্যের ইস্যু না, এটা দেশেরও ইস্যু। তাহলে এই পুরো যে বাইশ দেশের ইস্যু। পার্সেন্ট তাদের ইন্টারন্যাশনাল এই যে 22% ছিল, 3% আরো বৌদ্ধ বা 25% সংখ্যালঘু সেখানে ছিল, যখন নেহেরু লিয়াকত চুক্তি হচ্ছে, তাহলে সেই 25%-এর অধিকার কোথায় গেল? অধিকার কেন সুরক্ষিত হলো না? সেটাকে কি একদম। আমরা একটা দেশকে শুধু চেয়ে চেয়ে দেখবো আমরা? হম হ্যাঁ, এটা এটা কি ঠিক হতে বিদেশ পারে নীতি না, ছিল? এটা তাহলে এটা আজকে যে হতে পারে একটা না। সুযোগ এসছে আমাদের ভাবার, হ্যাঁ, এবং সেই চুক্তিকে বলবৎ করার, হ্যাঁ, সেটার জন্য প্রয়োজন হলে আমাদের শুধু কি আমরা ডিফেন্সিভ নাই, যে ইউনুস এসছে, ইউনুস কি খুব ভালো চালাচ্ছে? হ্যাঁ, তারা কি সেই সুরক্ষাটা হাসিনা দিতে পারেনি, সেটা কি দিচ্ছে সেই ব্যাপারে? কথাগুলো, বিপলদা, কথাগুলো কেটে যাচ্ছে। আচ্ছা, এই না, শুধু ইউনিট, কোনো কথা বলুন। ইউনিসের কমপ্লিট ফ্লপ। ইউনিস তো কমপ্লিট ফ্লপ, এবং ফ্লপ হতে বাধ্য। কেন ফ্লপ হতে বাধ্য? যে দেশে প্রোডাক্টিভিটি লো, ইকোনমিক কন্ডিশন খারাপ, তার সার্ভিস সেক্টর যেটা তৈরি হচ্ছিল, হ্যাঁ, তার মধ্যে যেটা মেন হচ্ছে এই যে কটন ইন্ডাস্ট্রি, কিভাবে ডিস্ট্রয় করে ফেলছে। হ্যাঁ, বা মানে বা এগ্রিকালচার, ফিশিং, এসব নিয়ে পুরো ডিস্ট্রয় করে ফেলছে। কারণ যদি ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে যায়, তাহলে কি করে বাঁচবে একটা দেশ? তার চতুর্দিকে, তার তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আর তার ইকোনমি আর কিছু নেই, তার না তেলের রিজার্ভ আছে না কিছু আছে। সেখানে ইউনিট শুধু ওই ধর্মের জিগির দিয়ে, হ্যাঁ, আর ভারত বিরোধিতা করে, এ তো হতে পারে না। মানে এটা বাউন্ড। উনাকে নোবেল প্রাইজ দিয়েছে, নোবেল প্রাইজ, আমি সেটাতে আর যাচ্ছি না। না, সে কিভাবে এই হয় না ব্যাপারে হয় সেটা আমি জানি। হুম। অবস্থা, এই ব্যাপারে আপনি অবশ্যই বলতে পারেন। আপনি একটা আহ, বিখ্যাত জায়গার, যেটা আইআইএম জোকা, যেটা কিনা আমাদের এখানে অর্থনীতি এবং বাণিজ্যের 1 নম্বর, পৃথিবীর 1 নম্বর প্রতিষ্ঠান বলা যায়,
সেখানে আপনি অধ্যাপক। এই যে ইউনুস যে অর্থনীতিতে নোবেল পায়নি, যদিও সে অর্থনীতির লোক, হ্যাঁ? তা এই শান্তি পুরস্কার পেয়েছে। হ্যাঁ? তার ভূমিকাটা আপনি কি আপনি এখানে একজন যোগ্য ব্যক্তি তার আমার তাকে নিয়ে আলোচনা করার জন্য। আমি যদি আমার আলোচনা করতে যাই, সেটাই বলুন আপনি। আমি অত্যন্ত আশ্চর্য হচ্ছে এইখানেই, উনি বেসিক্যালি একজন ইকোনমিস্ট আর নোবেল পেয়েছেন শান্তিতে। শান্তির নোবেল পেয়ে এই ধরনের অশান্ত পরিবেশ সৃষ্টি করা, কি ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলন, কি ব্যাপার, লাঠি হাতে 1-2 লক্ষ ছেলে বেরিয়ে পড়লো এবং তাতে সরকার ফেলে দেওয়া, ফেলে দিয়ে নিজে আবার গণতন্ত্র রক্ষার জন্য ইলেকশনে যাব না বলছেন। সারা রাত্রি বসে থেকে আমাকে যদি অনুরোধ করো তাও আমি বলবো আমি রাজনীতির লোক নই, রাজনীতিতে আসবো না। আর যেই বসলেন তারপর বলেন ছাড়বো না, আর ইলেকশন বলছে এখন করব না, 1 বছর 1.5 বছর, মানে ভীষণ রকম ভাবে বিক্ষিপ্ত চিত্রের মানুষ, 1 নম্বর। 2 নম্বর, উনা নিজে ইকোনমিস্ট হয়ে নোবেল লরিয়ে সে শান্তিতে হোক, যাতেই হোক, অশান্তিতে হোক, উনি তো একটা নোবেল পুরস্কার পেয়েছেন, সারা পৃথিবী জানে। তিনি কি, কোন বেসিসে, কোন অঙ্কে, অঙ্ক তো 2 2 4 হবে, কোন অঙ্কের বেসিসে উনি আন্দোলন শুরু করলেন? এবং সেখানে উনি ভারত থেকে, যার ভারতের উপর কি বলবো, চাল ডাল আর তরি তরকারি সবকিছুর জন্য উনি ডিপেন্ডেন্ট, সেসব বন্ধ করে কোথায় পাকিস্তান থেকে আনলেন। পাকিস্তানের ইকোনমি যেখানে একদম সর্বহারা অবস্থা, পাকিস্তান নিজেই। তো এটা কি ধরনের ইকোনমি, কি ধরনের ওনার মানে প্ল্যান, কেউ কিছু বুঝতে পারছে না। দেশটাকে ডুবিয়ে ছাড়বেন। এবং হাসিনার আমলে যেটুকু ডেভেলপমেন্ট, এই যে জিডিপি সাংঘাতিক গ্রোথ হচ্ছিল, মানে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি টাইপের একটাতে ঢুকে পড়েছিল বাংলাদেশ। কারণটা কি, যে দারুণ ভাবে সাজিয়ে গুছিয়ে উনি পুরো দেশটাকে একমুখী করে প্রোডাক্টিভিটি বাড়িয়ে, মানে বিশেষ করে কটন ইন্ডাস্ট্রিতে 1 নম্বর এক্সপোর্টার ইন দ্য ওয়ার্ল্ড। সেখান থেকে তারপরেও মানে 22-এ 1 নম্বর, তারপরে 23-24-এর দিকেও একদম ফ্রন্ট রানার। সেখান থেকে এখন শকে শক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে ইকোনমি। যেখানে ইউনিশ সরকারের, ইউনিশ সাহেবের উচিত, মানে কি বলবো, মানুষই তো ভুল করে, লোভই তো মানুষেরই হয়। ওনার উচিত মানে মানে সরে পড়া, দেশটাকে বাঁচতে দেওয়া। আর চিকেন লেগ কেটে দেবো, কি জন্য 7 সিস্টার দখল করবো, 4 দিনে কলকাতা নিয়ে নেবো, এইসব বন্ধ করা, হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষা করা, সেটা যদি উনি না করেন, তাহলে ভারতের করতে উচিত বলছেন? সমাধানের পথে যাওয়া। না, না, আমি বলছি যে অঙ্কুশদা, আপনি কাকে রক্ষা করতে বলছেন? যার সমালোচনা করছেন তাকে আবার বলছেন রক্ষা করতে? মানে আদৌ কি না, যে যে তাকে বলছে আমি বলি, দেশটাকে রক্ষা করুন, না, প্রশ্নটা দেশটাকে শুনুন। রক্ষা করতে বলুন। অঙ্কুশদা, প্রশ্নটা শুনুন। যা যাকে আমরা সমালোচনা করছি, বা একটা এই যে সোশ্যাল মিডিয়া বা নানান জায়গায় আমি সমালোচনা দেখছি, অনেক যোগ্য লোকও করছে যে ইউনুস তো শান্তির পুরস্কার পায়নি, অশান্তির পুরস্কার পেয়েছে এবং তার কোনো যোগ্যতাই নেই। এবং 2 নম্বর হচ্ছে কি, এইটা হচ্ছে কি একটা ক্লিনটন বা যারা একে নোবেল পাইয়ে দেওয়া, হ্যাঁ, এরকম একদম একটা লবি, সমালোচনা চলে আসছে। হ্যাঁ, এইটা একদম এবং এবং তাকে যদি আবার বলি যে যে আপনি এগুলো করুন, হ্যাঁ, যে করার যোগ্যতাই রাখে না, বা যে সে লোকটাই যদি ঠিক না থাকে, একদম হ্যাঁ, ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। আমি তো ওনাকে সান্ত্বনা দিচ্ছি যে আপনি ভুল করেছেন, ছেড়ে দিন, গদি ছেড়ে শান্ত হন, নিজেকে বাঁচান, দেশকে বাঁচতে দিন। দেশের মানুষ সমাধান বার করবে, নতুন ইলেকশন করবে। আর সেটা যদি সমালোচনাটা না হচ্ছে তো, হয়, এই সমালোচনাটা এটা হচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় তাই সমালোচনাটা হচ্ছে, এটা কি হ্যাঁ, সঠিক সঠিক সমালোচনা মনে করেন? হুম, এই যে কোনটা ওনার কোনটা বিরুদ্ধে যে সমালোচনাটা হচ্ছে, এটা কি সঠিক সমালোচনা মনে করেন? কেন মনে করেন? শুনতে পেলাম না গো। এই যে ইউনুসের এগেনস্টে যে সমালোচনাটা হচ্ছে, এই ধরনের অযোগ্যতা সমালোচনা, এটা কি আপনি হ্যাঁ, সঠিক সমালোচনা একেবারেই মনে করেন? সঠিক, এটা একেবারেই সঠিক সমালোচনা। উনি অযোগ্য সেটাতে আর প্রমাণ দেওয়ার কিছু নেই। উনি শূন্য, ইউনিট শূন্য নয়, শূন্যর নিচেও মানে ধ্বংস করেছেন বাংলাদেশকে, অন্তত 10 বছর পিছিয়ে দিয়েছেন। কারণটা কি, হ্যাঁ, হ্যালো, আমাদের তো প্রোগ্রামটা চলছে। আপনি আহ, ওখান থেকে, হ্যাঁ, বলছে আমাদের কিন্তু প্রোগ্রাম চলছে। কে ব্লক করলো? এখানে সমাধান যদি না থাকে, উচিত যেটা বললাম, ভারতের ইন্টারফারেন্স, ওই নেহেরু লিয়াকত চুক্তি ধরে
ইন্টারফারেন্স একদম অবধারিত, এবং তাতে আমার নিজের ধারণা ইন্টারন্যাশনাল সাপোর্ট থাকবে এবং সলিউশনটা অনেক দীর্ঘস্থায়ী হবে, এবং সেই হিন্দুদের এই ভারতবর্ষে নিয়ে চলে আসা বা এমন ভাবে মানে জিওগ্রাফিক্যাল এটাকে জিওপলিটিক্যাল সিচুয়েশনটাকে এমন ভাবে সলভ করা যে যাতে তারা আর নিপীড়িত না হন, যে মুসলমানরা থাকবেন ও দেশে তারাও শান্তিতে থাকতে পারবেন। এই হচ্ছে আমার সাজেশন। না, আপনি সব মুসলমানকে কি এক করে ফেলছেন? সেখানে তো একটা বড় অংশ মুসলমান মুসলিম আছে, হ্যাঁ, যারা কিনা এইগুলোকে পছন্দ করছে না। তো তাদেরকে তারাই সমাধান, তারাই কিন্তু ওই যদি ধরি আমি একটা ইউটোপিয়ান বলছি, যদি বাংলাদেশের আর একটা পার্টিশন হয়, হিন্দু মেজরিটি একদিকে আর মুসলিম মেজরিটি অন্যদিকে, তাহলে যারা মুসলিম মেজরিটি দিকে থাকবে সেখানে কিন্তু আবার হাসিনার আওয়ামী লীগ বা অন্য কোনো পার্টি, ওই ধরনেরই পার্টি, মানে ওই জামাত ফামাত নয়, তারা কিন্তু আবার ক্ষমতায় আসবে, বাংলাদেশটাকে পুনর্গঠন করবে। কারণ এই যে উন্মাদনা, হ্যাঁ, যে লাঠি হাতে সব কি জন্য ছাত্র জনতা বৈষম্য বিরোধী, হ্যাঁ, লাঠি হাতে হই হই করে নেমে পড়া, এবং এক নোবেল লরিয়েটকে দাঁড় করিয়ে পাপের যার কোনো, উনি ঠিকই বলেছেন আমি রাজনীতির লোক নই, কিন্তু রাজনীতির লোক নামে এমন কঠিন রাজনীতি করতে গেছেন, দেশের সর্বনাশ, দশের সর্বনাশ, পাশের দেশের সর্বনাশ, যাচ্ছে তাই কাণ্ড বাঁধিয়ে বসেছেন। এখান থেকে মুক্তি চাই, সেই মুক্তি কিন্তু আছে, এবং আমি স্থির বিশ্বাস, আমার বিশ্বাস যে নরেন্দ্র মোদীজি এটা সলভ করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। আজকে আমরা অনেকক্ষণ লাইভে আছি, এবং আমরা সবাইকে আমার নমস্কার, সবাইকে নমস্কার, হ্যাঁ, যারা শুনছেন তাদের নমস্কার। হ্যাঁ, আমাদের দীপল ছোট ভাইয়ের মতো, তাই নাম ধরে বলছি, তাহলেও দীপল বাবুকে নমস্কার, সিদ্ধার্থ বাবুকে, সুব্রত বাবুকে নমস্কার, এই বলে বক্তব্য শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আজকে শেষ করছি।